Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস আসছে। যারা পরে জয়েন করেছো তোমরা প্লেলিস্ট থেকে ক্লাসগুলিকে দেখতে থাকো, কারণ হাতে আস্তে আস্তে সময় কমে আসছে। যদি আমাদেরকে টেট কোয়ালিফাই করে মেরিট লিস্টে নাম তুলতে হয় তো আমাদের এই ডিএলএডের পার্সেন্টেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে আর কটা দিন একটুও অবহেলা দিও না। এখন পরপর ধারাবাহিকভাবে চাইল্ড স্টাডিজের ক্লাসগুলি আসবে। তোমরা যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখো তোমরা আমাকে জানাতে পারো যে কোন কোশ্চেনগুলি চাইল্ড স্টাডিজ থেকে এখনও বাকি রয়েছে, কোন কোশ্চেনগুলি লেখানো হয়নি। যদি তোমরা একটু কমেন্ট করে জানাও চাইল্ড স্টাডিজের উপর থেকে, তাহলে আমার একটু সুবিধা হয় যে কোন ক্লাসগুলি এখনও দেওয়া হয়নি। দেখো, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, সেটি কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটি আলোচনা করুন। দেখো, কোহেলবার্গ বা নৈতিক বিকাশ থেকে যাই আসুক আমাদের আনসার কিন্তু একই হবে। এবার আমরা সরাসরি আনসারে চলে যাচ্ছি। কোহেলবার্গের যে তত্ত্ব সেটি কি? নৈতিক বিকাশ তত্ত্ব। নৈতিকতা বা মোরালিটি হলো মানুষের ভালো মন্দ, ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা। তাহলে নৈতিকতা কি? নৈতিকতা হলো মানুষের ভালো মন্দ, ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা। শিশু কিভাবে ধাপে ধাপে এই নৈতিক জ্ঞান অর্জন করে তা বোঝাতে লরেন্স কোহেলবার্গ তার নৈতিক বিকাশ তত্ত্ব তৈরি করেন। তাহলে কিসের জন্য, কিসের উপর ভিত্তি করে কোহেলবার্গ এই নৈতিক বিকাশ তত্ত্ব তৈরি করেছেন? শিশু কিভাবে ধাপে ধাপে নৈতিক জ্ঞান অর্জন করে সেটি বোঝানোর জন্যই কিন্তু তার এই নৈতিক বিকাশ তত্ত্ব। এই তত্ত্বের মূল ভাবনা হলো নৈতিক চিন্তাভাবনা একটি নির্দিষ্ট ধারা বা ধাপে বিকশিত হয়। কি? নৈতিক চিন্তা একটা নির্দিষ্ট ধাপে বিকশিত হয়, একদিনে রাতারাতি হয় না, সেটি বয়স বাড়ার সাথে সাথে কয়েকটি ধাপের মধ্যে দিয়ে ধাপে ধাপে কিন্তু এই নৈতিক বিকাশ বোধটা শিক্ষার্থীদের মধ্যে বা শিশুর মধ্যে বিকশিত হতে থাকে। কোহেলবার্গ মূলত যা পিয়াজের কগনিটিভ বিকাশ তত্ত্ব থেকে অনুপ্রাণিত হয়ে 3টি স্তরে 6টি ধাপ, মুখস্থ রাখবে স্তর কটি 3টি আর ধাপ কটি 6টি ধাপ তৈরি করেন। কোহেলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি হলো: প্রথম স্তর কি? প্রাক প্রথাগত স্তর। দ্বিতীয় স্তর হলো প্রথাগত স্তর এবং তৃতীয় স্তর হলো উত্তর প্রথাগত স্তর। তাহলে তিনি কটি স্তরে ভাগ করেছেন তার বিকাশ তত্ত্বকে? 3টি স্তরে, এবং প্রত্যেকটা স্তরকে কিন্তু আবার তিনি দুটো করে ভাগে ভাগ করেছেন, সেটি বলা হচ্ছে ধাপ। তিনি প্রত্যেকটা স্তরকে দুটো করে ভাগ করে অর্থাৎ টোটাল 6টি ধাপে কিন্তু সেটিকে বিভক্ত করেছেন। এবার আমরা দেখে নেব প্রথম স্তর কি? প্রাক প্রথাগত স্তর, যার ইংরেজি হলো প্রি কনভেনশনাল স্টেজ বা প্রি কনভেনশনাল লেভেলও তোমরা লিখতে পারো। এই স্তরটি সাধারণত 4 থেকে 10 বছর বয়সী শিশুদের মধ্যে দেখা যায়। এগুলি কিন্তু এমসিকিউতেও গুরুত্বপূর্ণ যে প্রাক প্রথাগত স্তর শিশুদের মধ্যে দেখা যায়, 4 থেকে 10 বছর বয়সী শিশুদের মধ্যে দেখা যায়। নৈতিক সিদ্ধান্ত তারা করে শাস্তি এবং পুরস্কার নির্ভর করে। তারা নৈতিক সিদ্ধান্ত বা নীতিবোধ তাদের মধ্যে দেখা যায় কিসের জন্য? শাস্তি এড়ানোর জন্য, আর পুরস্কৃত হওয়ার জন্য, যে মার খাবো না এই কাজটা করলে, সেই জন্যই কিন্তু তারা সেই কাজগুলো করে না যেগুলো তারা জানে যেটা করলে মা বাবা বকবে, সেটি তারা করে না, কারণ সেটি কেবলমাত্র শাস্তি এড়ানোর জন্য। প্রকৃত নীতিকথা বোধ কিন্তু তাদের মধ্যে এই বয়সে গড়ে ওঠে না। শাস্তি ও অনুগত্যের নীতি। শিশুরা ভাবে যা করলে শাস্তি হবে তা খারাপ কাজ, এইটাই তাদের মধ্যে নীতিবোধ, যে যা করলে শাস্তি দেবে, মা বাবা বকবে, সেটি কিন্তু খারাপ কাজ।
ভালো কাজ মানে শাস্তি এড়ানো, ভালো কিছু করলে বকা শুনতে হবে না, এটিই কিন্তু তাদের মধ্যে, এই নীতি কথাটাই তাদের মধ্যে থাকে। অন্যের দৃষ্টিভঙ্গি কিন্তু তারা বোঝে না। দ্বিতীয় ধাপ হলো ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ। এই সময় কিন্তু শিশু নিজেকে ছাড়া কিছু বোঝে না, নিজের স্বার্থ রক্ষার জন্য সে সব কিছু করে। শিশুরা নিজস্ব স্বার্থ বিবেচনা করে কাজ করে এই বয়সটাতে, অর্থাৎ 4 থেকে 10 বছর বয়স। তুমি আমাকে সাহায্য করলে আমিও তোমাকে সাহায্য করব, এই যে ব্যক্তিকেন্দ্রিকতা, যে তুমি যদি সাহায্য করো আমিও সাহায্য করব, তুমি সাহায্য না করলে আমি সাহায্য করব না, এটি তাদের মধ্যে দেখা যায়। কিন্তু প্রকৃত নৈতিকতা কিন্তু একদম শেষে গিয়ে আসে। নৈতিকতা মানে হলো সুবিধা পাওয়া। তারা বোঝে যে নৈতিকতা মানে হলো সুবিধা পাওয়া। তুমি আমার পুতুল ভেঙেছো, আমিও তোমার পুতুল ভাঙবো, তুমি যদি আমাকে সাহায্য করো আমিও তোমাকে সাহায্য করব, এই ধরনের ব্যক্তি স্বার্থকতা দেখা যায় এই বয়সটাতে। এবার দ্বিতীয় স্তরের নাম তিনি দিয়েছেন প্রথাগত স্তর, যাকে বলা হয় কনভেনশনাল স্টেজ বা লেভেল। এটি সাধারণত 10 থেকে 16 বছর, কোনো কোনো বইয়ে 10 থেকে 13 বছরও দেখতে পাবে বছর, বা আরও বড় বয়সে দেখা যায়। এই যে প্রাক প্রথাগত স্তর সাধারণত 10 থেকে 16 বছর বা আরও বড় বয়সে দেখা যায়। এখানে নৈতিকতা নির্ধারিত হয় সমাজের নিয়ম ও মতামতের ভিত্তিতে। যে শিশু বা ছেলেটি বা মেয়েটি কেমন নৈতিকতা বোধ দেখাবে সেটি নির্ভর করে সমাজের নিয়ম কী আছে, সমাজের মতামতের উপরে সেটি নির্ভর করে। এবার এই ধাপগুলোকে ভাঙা হয়েছে, প্রথাগত ধাপকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। ভালো ছেলে ভালো মেয়ে নীতি, এটা শুনতে তারা ভালোবাসে যে সমাজ বা সবাই তাকে ভালো ছেলে বা ভালো মেয়ে বলবে। ভালো আচরণ মানেই সবাই আমাকে ভালো বলবে, এই মানসিকতা তাদের মধ্যে কাজ করে। আশেপাশের মানুষের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেয়, যে পাশের বাড়ির লোকটা বা আশেপাশের লোক তার সম্পর্কে কী ভাবছে সেটিকে কিন্তু সে গুরুত্ব দেয়। ভালো হতে চায় সমাজের চোখে, সেই এই বয়সটাতে সে ভালো হতে চায় সমাজের চোখে, অর্থাৎ 10 বছর থেকে 16 বছরের মধ্যে তাদের মধ্যে ভালো ছেলে ভালো মেয়ে এই বিষয়গুলি শুনতে তারা ভালোবাসে। তাদের আচরণটা সমাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়, সমাজের লোক আশেপাশের লোক তাদের সম্পর্কে কেমন ভাবছে সেটির উপরেই নির্ভর করে তাদের নৈতিক বিকাশটা। এবার হলো সামাজিক নিয়ম ও আইন মেনে চলা। সমাজের আইন ও নিয়ম মানা উচিত, কারণ তাতে শৃঙ্খলা থাকে। কর্তব্য পালনই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর আইন ভাঙাকে খারাপ মনে করে। তাহলে এই যে প্রথাগত স্তরকে যে 2টো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো তারা ভালো ছেলে ভালো মেয়ে এটা শুনতে যেমন ভালোবাসে, তেমন তাদের আচরণটা নিয়ন্ত্রিত হয় সামাজিক নিয়ম বা আইনের দ্বারা। তারা কিভাবে সমাজের আইন বা নিয়ম মানা উচিত, কারণ তাতে শৃঙ্খলা থাকে। কর্তব্য পালনই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা তারা মনে করে, আইন ভাঙাকে খারাপ মনে করে তারা। এইবার হলো শেষ স্তর, উত্তর প্রথাগত স্তর, পোস্ট কনভেনশনাল স্তর। এই স্তরটি কিছু প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে দেখা যায়। যখন সে প্রাপ্তবয়স্ক 18 হয়েছে তার বয়স, তখন কিন্তু তার মধ্যে এই স্তরটি দেখা যায়, যারা ব্যক্তিগত মূল্যবোধ ও নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। এই স্তরে এসে একজন মানুষ সে কিন্তু তার ব্যক্তিগত মূল্যবোধ এবং নীতির ভিত্তিতেই কিন্তু সে সিদ্ধান্ত নেয়, আইন বা সমাজের দ্বারা কিন্তু নয়। এই ধাপটাকে 2টো ভাগে যে এই স্তরটাকে ভাগ করা হয়েছে, 5ম ধাপ এবং 6ষ্ঠ ধাপ, এটি হলো সামাজিক চুক্তি ও অধিকার। সে বোঝে যে আইন সবসময় ন্যায় হয় না। আগে কি হতো, এই যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সে ভাবতো যে সে আইনের দ্বারা পরিচালিত হতো, সে ভাবতো যে আইন ভঙ্গ করা হলো শৃঙ্খলা ভঙ্গ করার শামিল, সেই জন্য সে আইন মেনে চলতো। কিন্তু যখন সে তার নৈতিকতা প্রকৃত বিকাশ ঘটছে, তখন সে এটা বুঝতে পারে যে সব আইন
ন্যায় নয়। সবসময় যে সব আইন সঠিক সেটিও কিন্তু নয়। যদি কোনো আইন মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, এমন কোনো আইন যেটা মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, তবে সেটি পরিবর্তনযোগ্য। এই ভাবনাটা তখন তাদের মধ্যে আসে। স্বাধীনতা ও মানবিকতার পক্ষে তারা কথা বলে, তখন কিন্তু তারা আইন দ্বারা পরিচালিত হয় না, তারা তাদের মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। তারা এটা বুঝতে পারে যে সব আইনই কিন্তু মানুষের স্বার্থ রক্ষা করে না। যেসব আইন মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে সেটি পরিবর্তনযোগ্য, অর্থাৎ সেটিকে পরিবর্তন করা উচিত। স্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে কথা বলে। এই 18 বছর না হলে ভোটাধিকার পাওয়া যায় না, কারণ সেই সময় কিন্তু প্রকৃত নৈতিক বিকাশ আমাদের ঘটে। সেই জন্য 18টাকেই কিন্তু মানদণ্ড করা হয়েছে, কারণ সে ভালো মন্দ তার বিবেক এবং তার মূল্যবোধ দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে সে কিন্তু বুঝতে পারে। এবার ষষ্ঠ ধাপ, দুটো ধাপে ভাগ করা হয়েছে। সার্বজনীন নীতিবোধ, এবং সে সবার উন্নতির কথা ভাবে, ব্যক্তিগত স্বার্থের কথা সবসময় সে ভাবে না। ন্যায় বিচার, মানব মর্যাদা, সমতা, এই নীতিগুলি সবার উপরে, এই বোধটা তার মধ্যে আসে যে সবার জন্য বিচারটা ন্যায় বিচার হওয়া দরকার। মান মর্যাদা, সবার মধ্যে একটা আত্মসম্মান বোধ আছে, এবং সমতা, সকলের জন্যই আইন সমান হওয়া উচিত, সকল মানুষের সমান সুযোগ পাওয়া উচিত। এই নীতিগুলি কিন্তু তার মধ্যে প্রবেশ করে, এই মূল্যবোধগুলি প্রবেশ করে। নিজ বিবেক এবং নৈতিক বোধের ভিত্তিতে কাজ করে, তখন কিন্তু বিবেক দ্বারা সে পরিচালিত হয়, নৈতিক বোধের দ্বারা পরিচালিত হয়, কোনো আইন বা সমাজের দ্বারা পরিচালিত হয় না। সমাজ বা আইনের ভয় করে নয়, সে পরিচালিত হয় তার বিবেক এবং নৈতিক বোধের দ্বারা, সমাজ বা আইনের ভয়ে নয়। যেটি সঠিক সেটি সে বলে এবং সেটি সে করে, সেটি কিন্তু আর সমাজ বা আইনের তোয়াক্কা করে না। মহৎ আদর্শের প্রতি আনুগত্য দেখায়, মহৎ আদর্শের প্রতি কিন্তু সে আনুগত্য দেখায়। এবারে শিক্ষাগত গুরুত্ব এবং তাৎপর্য এটি লিখতে দেবে। এটি না বলা থাকলেও কিন্তু তোমরা অবশ্যই লিখবে। এটি লিখলে কিন্তু এই সব থিওরিগুলোতে বেশি নাম্বার পাওয়া যায়। শিক্ষাগত গুরুত্ব এবং তাৎপর্যের উপরে, এটার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়। যিনি খাতা দেখবেন তিনি কিন্তু এরপরেই তোমার নাম্বারটি নির্ভর করছে তুমি আরও কত বেশি পেতে পারো, ফুল স্কোর পেতে পারো কি না। শিক্ষার্থীদের নৈতিক চিন্তা ভাবনার ধাপ বুঝে শিক্ষকেরা পাঠ পরিকল্পনা করতে পারেন। শিক্ষাগত গুরুত্ব কি? শিক্ষার্থীদের নৈতিক ভাবনা, চিন্তা ভাবনার ধাপ বুঝে তার বয়স অনুযায়ী সে কোন ধাপটাতে আছে সেই অনুযায়ী কিন্তু তাদের পাঠ পরিকল্পনা শিক্ষক করতে পারেন। আর কি? শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি, দায়িত্ববোধ, ন্যায়বোধ গড়ে তোলায় সহায়তা করে এই যে এই স্তর বা এই থিওরি। কোন স্টুডেন্ট কোন স্তরে আছে সেই মতো করেই তাকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া যায়। তাহলে কি শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি, দায়িত্ববোধ, ন্যায়বোধ গড়ে তোলায় সহায়ক হলো এই থিওরিটি। মূল্যবোধ ভিত্তিক শিক্ষাদানের ভিত্তি তৈরি হয়, মূল্যবোধের উপর ভিত্তি করে শিক্ষাদানের ভিত্তি তৈরি হয়। আর কি? শিক্ষার্থীদের নৈতিক বোধ গড়ে তুলতে সহায়তা করে এই থিওরি। শিক্ষকেরা বুঝতে পারেন কোন বয়সে কী ধরনের নৈতিক শিক্ষা উপযুক্ত, কোন বয়সে স্টুডেন্টদেরকে কোন নৈতিক শিক্ষাটি দেওয়া উচিত এবং যেটি তারা গ্রহণ করতে পারবে এবং তাদের সাথে উপযুক্ত, সেটি কিন্তু এই থিওরি থেকে জানা যায়। সেটি সমাজ ও মূল্যবোধ নিয়ে ছাত্রদের মধ্যে সচেতনতা বাড়ে। এই তথ্য শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, মানবিক গুণাবলীর বিকাশে সাহায্য করে। খুব গুরুত্বপূর্ণ এই তথ্য কী করে? শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও মানবিক গুণাবলীর বিকাশে সাহায্য করে। তাহলে আমরা শিক্ষাগত গুরুত্ব এবং তাৎপর্য দেখে নিলাম। এবার উপসংহারে লেখা যেতে পারে, কোহেলবার্গের তথ্য আমাদের শেখায় যে নৈতিক চিন্তা একদিনে তৈরি হয় না।
এই নৈতিক চিন্তা কিন্তু রাতারাতি তৈরি হয় না, ধাপে 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 গিয়ে একদম সর্বোচ্চ পর্যায়ে তার মধ্যে বিবেক দ্বারা সে পরিচালিত হয়, বিবেক জাগ্রত হয়, মূল্যবোধ জাগ্রত হয়। এটি কিন্তু একদিনে হয় না। এই চিন্তাবোধ বা নৈতিক চিন্তা ধীরে ধীরে তার মধ্যে বিকশিত হয়। এটি ধাপে ধাপে বিকশিত হয়। শুরুতে শাস্তি ও পুরস্কার থেকে শুরু করে সবার প্রথমে সে নৈতিকতা তার থাকে কিসের জন্য? শাস্তি এড়ানোর জন্য, পুরস্কার লাভের জন্য, সবাই ভালো বলবে সেই জন্য। সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত বিবেক ও আদর্শের দিকে অগ্রসর হয়। একজন শিক্ষক, অভিভাবক এবং সমাজ হিসাবে আমাদের কাজ হলো সেই বিকাশকে সঠিক পথে পরিচালিত করা। শিশুর সেই ধাপে ধাপে যে বিকাশ ঘটছে সেটিকে সঠিক পথে পরিচালিত করাই একজন শিক্ষকের কাজ, অভিভাবক অর্থাৎ মা বাবার কাজ, এবং সমাজেরও কিন্তু কাজ সেটি। তবেই কিন্তু একটা সুন্দর সমাজ গড়ে উঠবে তখনই যখন একটা শিশু সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে এই সমাজে। এই ছিল আজকের আলোচনা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যার আলোচনা আমরা করলাম। এবং তোমাদেরকে বলছি যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখনও করা হয়নি একটু কমেন্ট করে যদি তোমরা জানাও, সেক্ষেত্রে আমার কিন্তু ক্লাস দিতে আরও একটু সুবিধা হয়। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে।